নমস্কার। অনেক মানুষ বা অনেক ছেলে বা অনেক মেয়ে প্রশ্ন করে যে দাদা আমার বিয়েটা কখন হবে? তো এরকম ধরনের প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর একটি ভিডিওর মাধ্যমে অবশ্যই তাদের কাছে আমি পৌঁছে দিতে চাই। এবং যারা জ্যোতিষের স্টুডেন্ট, জ্যোতিষপ্রেমী, জ্যোতিষকে ভালোবাসে তারাও কিন্তু এই অনুষ্ঠানটিকে দেখে অনেক কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। একটি বিশেষ ঘোষণা দেব। তো প্রত্যেকটি অনুষ্ঠানের ক্ষেত্রেই আমি বলেছি যে সামনেই কিন্তু আমি অনলাইন জ্যোতিষ কোর্স চালু করছি এবং অনলাইন জ্যোতিষ যদি আপনি করতে চান, নিজের ঘরে বসে যদি জ্যোতিষ শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন। অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু জ্যোতিষটাকে আরও বেশি শিখতে বা বুঝতে পারবেন এবং একজন ভালো জ্যোতিষী হিসাবে নিজেকে গড়ে উঠাতে পারবেন। এবং আপনি যদি একজন জ্যোতিষী নাও হতে চান তবুও কিন্তু জ্যোতিষ যদি আপনি ভালোবাসেন শিখতেই পারেন নিজের বাড়িতে বসে। আপনি জ্যোতিষটাকে শিখে আপনি আপনার জীবনে আপনার কাছাকাছির মানুষদের, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার জামাই, এদের জীবনে প্রয়োগ করবেন। অনেক অনেক ভালো রাস্তা পাবেন, জ্যোতিষ থেকে অনেক সহযোগিতা পাবেন। সবসময় যে জ্যোতিষ শিখে রেমেডিই করতে হবে এরকম নয়, বেশ কিছু পথ পাবেন আপনি। কিন্তু জ্যোতিষ আসলে পথ প্রদর্শক, পথ দেখায় যে এই পথ থেকে গেলে আপনার ভালো হতে পারে। তো আপনি চাইলে শিখতে পারেন। তো সামনেই জানুয়ারি থেকে কিন্তু আমি অনলাইন জ্যোতিষ কোর্স চালু করছি। মূল আলোচনায় চলে আসি তাহলে। আমি যে প্রথমে কথাটি বললাম যে অনেক মানুষ প্রশ্ন করে বিবাহ কখন হবে। মানে সাধারণভাবে একটি কথা জ্যোতিষের স্টুডেন্টদেরকে বলবো যে এই প্রশ্নটি অনেকটি এরকম ধরনের, বিবাহ কখন হয়? আসলে সপ্তম ভাবের অধিপতি, সপ্তম ভাবের মধ্যে কোন গ্রহ বসে রয়েছে, সপ্তম ভাবের অধিপতি, সপ্তম ভাবের কারক গ্রহ এবং সপ্তম ভাবের কারক গ্রহ যার সঙ্গে বসে রয়েছে সেই গ্রহটি সপ্তম ঘরের অধিপতি যেই গ্রহ, সেই গ্রহটি যেই নক্ষত্রে আছে সেই নক্ষত্রের মালিক, এদের যদি দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু বিবাহ হয়। আবার অনেক সময় কিন্তু লগ্ন, পঞ্চম, নবম, একাদশের দশা বা অন্তর্দশাতে বিবাহ হবার সম্পূর্ণ চান্স ক্রিয়েট হয়ে যায়। আবার দেখা গেছে বিবাহ হতে গেলে একটি কথা মাথায় রাখতে হবেন। আমি যে কটা দশা অন্তর্দশা বললাম, যেমন লগ্ন, পঞ্চম, নবম এবং একাদশপতির অন্তর্দশা, সপ্তম ঘরে যেই গ্রহ বসে রয়েছে, সপ্তম ঘরের মালিক, সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে এমন গ্রহ, সপ্তম ঘরের মালিক যেই গ্রহের সঙ্গে বসে রয়েছে, এইসব গ্রহের অন্তর্দশার মধ্যে বিবাহ হয়। তবে বিবাহ তো এই সমস্ত দশা গ্রহের অন্তর্দশার মধ্যে বিবাহ হয়, তবে আর একটা জিনিস দেখতে হবে যে বিবাহটি ভালো হবে কিনা। তাহলে ভালো হবে কিনা বা ভালোভাবে সম্পূর্ণ হবে কিনা এটাকে দেখতে গেলে আরো একটু দেখতে হবে। একটা তো হলো এই সমস্ত গ্রহের অন্তর্দশা চলতেই হবে এবং সেই অন্তর্দশা চলাকালীন দেখতে হবে কখন রাশির দ্বিতীয়, পঞ্চম, নবম, একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি ট্রানজিট করবে। মাফ করবেন। তো রাশির দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি ট্রানজিট করলো এবং এই সমস্ত গ্রহ যেগুলোর অন্তর্দশা বললাম সেই সমস্ত অন্তর্দশাও চলছে। তো সেই সময় কিন্তু জাতকের বিবাহের যোগ সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। সেই সময় যদি জাতক বিবাহ করে তাহলে বিবাহটি সুসম্পূর্ণ হতে পারে। আবার অনেকে প্রশ্ন করে যে বিবাহিত জীবনে যে সমস্যা আসছে, তো এই সমস্যা কেন আসে? তো এটা হয়তো যারা জ্যোতিষকে অনেক দিন থেকেই জ্যোতিষ চর্চা করছেন আপনারা হয়তো সবাই জানেন, কিন্তু বেসিকের যারা স্টুডেন্ট তারা কিন্তু অনেক সময় প্রশ্ন করে যে স্যার বিবাহিত জীবনে সমস্যা কিভাবে তৈরি হয়। তো বিবাহিত জীবনে সমস্যা তৈরি করার পেছনে কিন্তু বেশ কয়েকটি বিষয় রয়েছে। যেমন হচ্ছে সপ্তম ভাব একটি বিবাহের ভাব, তাহলে লগ্ন বা সপ্তম ভাব বা তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবও কিন্তু বিবাহের ক্ষেত্রে, সপ্তমের একাদশ হচ্ছে পঞ্চম, তাই পঞ্চম ভাবের অধিপতি, সপ্তম ভাবের অধিপতি, লগ্ন ভাবের অধিপতি যদি অশুভ ঘরে চলে যায় তাহলে বিবাহিত জীবন সমস্যা আসতে পারে। যদি সপ্তম পঞ্চমের মধ্যে 11th হাউসের মধ্যে
বা অষ্টমের মধ্যে, একাদশ ঘর থেকে একটু ছাড়বো, সপ্তম, অষ্টম বা পঞ্চমের মধ্যে যদি অশুভ গ্রহ দৃষ্টি দেয় তাহলেও বিবাহিত জীবনে সমস্যা চলে আসে। এবং সপ্তমের কারক গ্রহ, সপ্তম ভাবের কারক গ্রহ শুক্র, সেই শুক্র যদি একটি মানুষের জন্মছকের মধ্যে খুব বেশি পীড়িত হয়ে যায় তাহলেও বিবাহিত জীবনে সমস্যা চলে আসে। এবং মহিলাদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ মঙ্গল, তাই মঙ্গল যদি জন্মছকের মধ্যে, একজন মহিলার জন্মছকের মধ্যে যদি মঙ্গল খুব বেশি পীড়িত হয়ে যায়, কোনো জটিল মাঙ্গলিক দোষ তৈরি করে, তাহলেও কিন্তু বিবাহিত জীবনে সমস্যা ডেফিনেটলি আসে। তো এখান থেকে এত রকম ক্রাইটেরিয়া রয়েছে, তো একটা না একটা ক্রাইটেরিয়া তো মিলে যেতেই পারে আমার সঙ্গে, এরকম তো অনেক মানুষ বলবে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রতিকারের ব্যবস্থাও কিন্তু রয়েছে, প্রতিকার ছাড়া কিন্তু আপনারা এগোবেন না যদি এরকম প্রবলেম থাকে। বহু মেয়ের জন্মছকের মধ্যে দেখতে পাওয়া গেছে যে সেই যে কোনো মেয়ের জন্মছকের মধ্যে রবি গ্রহটাকে ভালো করে দেখুন, রবি গ্রহটা যদি পীড়িত থাকে তাহলেও পারে কিন্তু বিবাহিত জীবনে বেশ অনেকটা সমস্যা আসে। এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম, হাজব্যান্ডের শারীরিক সমস্যা, এগুলো কিন্তু রবি খারাপ হলে, হাজব্যান্ডের কর্মের সমস্যা, এগুলো কিন্তু রবি যদি একজন মেয়ের জন্মছকের মধ্যে খারাপ হয়ে থাকে তাহলে এই প্রবলেমগুলো চলেই আসে। এবারে মনে করা যাক একজন মেয়ে একটি ছেলের সঙ্গে প্রেম করছে এবং সেই ছেলেটির রবি যথেষ্ট ভালো রয়েছে, তাহলে সেই মেয়েটি যখনই সেই ছেলেটিকে বিয়ে করলো, সেই ছেলেটির রবি ভালো রয়েছে, তাহলে পারে কিন্তু সে অবশ্যই সুখে শান্তিতে ঘর করতে পারবে। কিন্তু রবি যেই ঘরে রয়েছে ছেলেটির, সেই ঘরে যদি মেয়েটির রাহু বসে থাকে তাহলে পারেও কিন্তু প্রবলেম আনবেই আনবে। যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই জ্যোতিষ শিখুন। জ্যোতিষ যদি আপনি শেখেন তাহলে পারে একদম আমার কথাগুলোকে আমি বলবো আর আপনি সঙ্গে সঙ্গে মিলিয়ে নেবেন, এরকম একটা ব্যাপার কিন্তু। তো একজন মানুষের সমস্যা বিবাহিত জীবনে কখন আসে আমি হয়তো কিছুটা বোঝাতে পারলাম, আরও বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, নবাংশ চার্ট রয়েছে দেখার জন্য। তবে এইগুলো বেসিকের যারা স্টুডেন্ট তারা কিন্তু যদি মনে রাখেন তাহলে পারে কিন্তু বিশেষ লাভ পাবেন। তো যাই হোক, খুব হালকা করে বোঝাবার চেষ্টা করলাম, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য